ঘুটঘুটে অন্ধকার রাত, বাতাসে ভেসে বেড়াচ্ছে পচা মাংসের গন্ধ। মর্গের নীরবতা হঠাৎ চিৎকারে ভেঙে পড়ে। একটা লাশ, যার হার্ট থেমে গেছে 3 দিন আগে, সে এখন হাঁটছে হাসপাতালের করিডোরে। চোখ দুটো লালচে, ঠোঁটে অদ্ভুত হাসি। এই লাশ কি সত্যিই মৃত, নাকি সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে? আজ আপনি শুনতে চলেছেন এমন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা যা আপনার ঘুম কেড়ে নেবে। গল্পের নাম জীবন্ত লাশ। আসসালামু আলাইকুম সম্মানিত লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন ভয়ের ডায়েরি, যেখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। আজ আমরা আপনাদেরকে একটি জীবন্ত লাশের ভয়ঙ্কর সত্য ঘটনা শোনাব, যেই ঘটনাটি আপনাদেরকে নিয়ে যাবে ভয়ের এক নতুন অধ্যায়ে। তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। কোনো মৃত মানুষের লাশের সাথে দৈহিক মিলনের মাধ্যমে তাকে পুনরায় জীবিত করে তোলা যায়। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এটাও কি আবার সম্ভব নাকি? অবাক এই কারণে বেশি হয়েছি, কথাটা আমার ভার্সিটির টিচার ডক্টর সাইফুরের মুখে শুনে। এরকম একটা উদ্ভট আর অসম্ভব একটি বিষয় উনি বিশ্বাস করতে পারে কিভাবে? কথাগুলো কোনো পীর বা ফকিরের মুখে শুনলে এত সময় নিশ্চয়ই হেসে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু সেই উপায়ও নেই। অবশেষে উনি আমায় আশ্বস্ত করে বলতে লাগলেন, কি ব্যাপার, এতটা ঘাবড়ে যাবার কিছু নেই, আজ রাতে আমরা যাব। আমি ওনার কথা শুনে আতকে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে। উনি এক গ্লাস ঠান্ডা পানি এনে আমার সামনে ধরলেন। আমি ঢকঢক করে পানিটা গিলে ফেলতে শুরু করলাম। হাত থেকে গ্লাসটা টেবিলের উপর রাখতেই উনি আমার কাঁধের ওপর হাত দিয়ে বলতে লাগলেন, তবে আজ রাতে কিন্তু আমরা যাচ্ছি। আমার কলিজা শুকিয়ে যাচ্ছে স্যারের কথা শুনে। ভীষণ রাগী মানুষ উনি। ওনার কোনো প্রস্তাবকে হুট করে না করে দেবার দুঃসাহস আমার নেই। সাহস সঞ্চয় করে ওনাকে জিজ্ঞেস করলাম, আমরা ওখানে গিয়ে কি করব স্যার? স্যার তখন বললেন, এক্সপেরিমেন্ট। আমি বললাম, কিসের এক্সপেরিমেন্ট? মৃত লাশকে জীবিত করে তোলার এক্সপেরিমেন্ট। ওনার কথা শুনে অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম আমার। আবারও ভয়ে ভয়ে অস্ফুট সুরে বলতে লাগলাম, কে করবে এক্সপেরিমেন্ট? এবার তিনি বললেন, কেন, তুমি করবে। তোমাকে দিয়ে আমি এই এক্সপেরিমেন্টটি করাতে চাই। রেডি হয়ে নাও, আজ রাতে আমরা যাচ্ছি। একটা লাশের সাথে দৈহিক মিলন করতে হবে, এটা তো চিন্তাও করতে পারি না আমি। কি ঘটবে আজ রাতে, এই চিন্তায় মাথাটা 1000 টন ওজনের সমান ভারী হয়ে যেতে লাগলো আমার। একটু পরেই দরজার কলিং বেলটা বেজে উঠল। আমি বাইরের অপেক্ষারত ব্যক্তিকে উদ্দেশ্য করে বললাম, দরজা খোলা আছে, ভিতরে আসুন। দরজা ঠেলে একটা মেয়ে ভিতরে ঢুকে পড়ল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই চেয়ারে বসে পড়ল, তাও একেবারে আমার মুখোমুখি। মেয়েটার আচরণে বিরক্ত না হবার উপায় নেই। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কিছু বলবেন আপনি? এবার মেয়েটি বলল, আমাকে তুমি করেই বলতে পারেন আপনি। আমি আপনার জুনিয়র, আমার নাম নয়না, এখনও ভর্তি হয়নি। অ্যাডমিশন টেস্টে টিকেছি, 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে নেব। এমনিতেই মাথায় চিন্তা, তার উপর মেয়েটার ফালতু কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাস করে একটা চর মারি। আরে তুই অ্যাডমিশন নিবি নাকি জাহান্নামে যাবি, তাতে আমার কি? আমাকে বলছিস কেন এসব? মেয়েটা টেপ রেকর্ডের মতো বকেই যাচ্ছে, আর আমি বসে বসে বিরক্ত হচ্ছি। বেকুব মেয়েটা সিচুয়েশনও বোঝে না। এবার আমি একটু বিরক্ত হয়েই বললাম, তুমি আমাকে ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে বলতে পারো, আমার উঠতে হবে। মেয়েটা আমার দিকে কিছুটা এগিয়ে আসলো, একেবারে আমার মুখোমুখি। মাঝে 1 ফুটের তফাৎ। মেয়েরা এরকম গায়ে পড়া স্বভাবের মতো হতে পারে আগে শুনেছি, তবে এই প্রথম সরাসরি দেখলাম। মেয়েটা ফিসফিস করে বলল, আপনাদের কথা আমি আড়াল থেকে শুনেছি। আমি অবাক হয়ে গেলাম নয়নার কথা শুনে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি শুনেছ তুমি? মেয়েটা হেসে উত্তর দিল, এই যে এক্সপেরিমেন্টের কথা। কিন্তু সাবধান, আপনি কিন্তু এখানে যাবেন না, বিপদ হবে আপনার। যাবেন না প্লিজ। মেয়েটার সাথে আর দেখা হলো না। কথাগুলো বলে চলে গেল, আর আমিও কোনো খবর নিলাম না মেয়েটার। দিন গড়িয়ে রাত হয়ে গেল। স্যারের সাথে আমি মেডিকেলের লাশ ঘরের সামনে দাঁড়িয়ে আছি। স্যার আমাকে ফিসফিস করে বলতে লাগলেন, এগিয়ে যাও তিয়াস, নিজের কাজ শুরু করো। আমি বাইরে ওয়েট করছি। স্যার আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিয়ে
দরজাটা অফ করে দিল। ভেতরে একটা মাত্র লাশ রাখা আছে। আমি ধীরে ধীরে লাশের দিকে এগিয়ে যেতে লাগলাম। স্যার বাইরে আছে, এটা ভেবে আশ্বস্তি লাগছে। লাশটা একটা সাদা কফিনে মোড়ানো। কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে হলে নিজের ভেতর এক প্রকার উত্তেজনা শক্তি কাজ করা প্রয়োজন, কিন্তু ভয়ে আমার আধমরা অবস্থা। একটা লাশের সাথে দৈহিক সম্পর্ক করা এতটা ইজি হবে না আমার জন্য। তাছাড়া লাইফে এসবের অভিজ্ঞতাও নেই আমার। কিভাবে কি শুরু করব ভেবে পাচ্ছি না। এটা ভাবতে ভাবতে আমি কফিনের কাপড়টা উঠালাম। লাশটার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম আমি। ভয়ে দুপা পেছনে চলে আসলাম আমি। এ তো নয়নার লাশ, যে মেয়েটার সাথে আজ সকালে আমার কথা হয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে আর আতঙ্কে পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। আমি আর স্থির থাকতে পারলাম না। এই মুহূর্তে প্রাণ বাঁচানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ করছি। স্যার যে শাস্তি দেবে পরে না হয় মাথা পেতে নেব, প্রয়োজনে মেডিকেল কলেজ ছেড়ে চলে যাব। তারপরে ওই ঘৃণ্য আর জঘন্য কাজ আমার দ্বারা সম্ভব না। এটা ভেবেই আমি কোনো মতে পেছনের দিকে ছুটতে লাগলাম। দরজায় কড়া নাড়তেই স্যার ভেতরে চলে এলেন, আমাকে ধরে ফেললেন। তারপর অবাক বিস্ময়ে বললেন, কি ব্যাপার তিয়াস, কি হয়েছে? এভাবে ছুটে পালাচ্ছ কোথায়? আমাকে মাফ করেন স্যার, এই কাজ আমাকে দিয়ে হবে না, আমি এটা করতে পারবো না। আমার কথায় স্যার রেগে গেলেন। এমনভাবে রেগে যেতে স্যারকে আমি আগে কখনো দেখিনি। আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, পারবে না মানে? আজ তোমাকে এক্সপেরিমেন্ট করতেই হবে। তুমি না করতে চাইলে তোমাকে দিয়ে জোর করে করাবো আমি। আমার এত বছরের সাধনা বিফল করে পালাবে ভাবছ? এটা আমি হতে দেব না। এবার স্যার আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিলেন। তারপর পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে সেটা পুশ করে দিলেন আমার শরীরের ভেতরে। তারপর হেসে হেসে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আমি জানতাম তুমি একটা গন্ডগোল পাকাবে, তাই তার সলিউশন সাথেই নিয়ে এসেছি। এবার তুমি না করতে চাইলেও এই মেডিসিন তোমাকে দিয়ে জোর করে করাবে। স্যার কথাগুলো বলে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে গেলেন। এদিকে আমার শরীরের মধ্যে পুশ করা মেডিসিন তার কাজ শুরু করে দিয়েছে। একটা অদ্ভুত উত্তেজনায় সারা শরীর কেঁপে উঠল আমার। কোনো নারীর সাথে দৈহিক সম্পর্ক করার চরম ইচ্ছা জাগ্রত হতে লাগলো নিজের মধ্যে। আর স্থির থাকতে পারছি না আমি। মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে আমার। নিজের পরনের শার্টটা খুলে ছিঁড়ে ফেললাম। বোতাম ছাড়িয়ে ধীরে ধীরে খুলতে মনে হচ্ছে কয়েক ঘন্টা লেগে যাবে আমার। ধীরে ধীরে লাশটার দিকে এগিয়ে গেলাম আমি। নয়নার লাশটা দেখে মনে হচ্ছিল না যে এটা একটা লাশ। মনে হচ্ছে একটা অপরূপ সুন্দরী নারী ঘুমিয়ে আছে। তার সাথে মিশে একাকার হয়ে যেতে ইচ্ছে করছে আমার। না, এর সাথেই দৈহিক সম্পর্ক করতে হবে, তা না হলে আজ আমি মরেই যাব এমন বোধ হচ্ছে আমার। ওষুধের মাত্রা চরম পর্যায়ে চলে গেছে। আর কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লাম লাশটার ওপর। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেল যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছিলাম আমি। নিজেকে প্রস্তুত করে নিলাম পুরোপুরি। বেল্ট খুলে জিন্সটা হাঁটু পর্যন্ত নামিয়ে আনলাম। এবার কাজ শুরু করার পালা। লাশটাকে নিজের পজিশন মতো নিয়ে নিজে তার উপর ঝেঁকে বসলাম। লাশটার চুলের মুঠি ধরে এগিয়ে যাচ্ছিলাম তার দিকে। ঠিক সেই সময় আমার মনে পড়ল, কোনো ওষুধ দ্বারা প্রভাবিত হলে তা থেকে বেরিয়ে আসার একটাই উপায়, সেটা হলো নিজের শরীরে আঘাত করা। নিজেকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেললে আমাকে দিয়ে আর কেউ কিছু করাতে পারবে না। লাশটাকে ছেড়ে দিয়ে নিজেকে কোনো মতে ঠিক করে নিলাম। তারপর পোস্টমর্টেম করার জন্য যে পার্টসগুলো রাখা ছিল সেখান থেকে একটা ছুরি নিয়ে নিজের হাতে ক্রমাগত আঘাত করতে লাগলাম। আঘাত করতে করতে বুঝতে পারলাম আমার চোখ দুটো বোধহয় বন্ধ হয়ে আসছে। এই মুহূর্তেই মারা যাচ্ছি আমি। হাত থেকে ছুরিটা পড়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লাম ধীরে ধীরে। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পাশে নয়না দাঁড়িয়ে। পর্যায়ক্রমে সবটা মনে পড়তে লাগলো আমার। না, আজ এই রহস্যের সমাধান করতেই হবে আমায়। বেড থেকে উঠে নয়নার হাতটা ধরে টানতে টানতে লাশঘরের দিকে নিয়ে যেতে লাগলাম। নয়না বলতে লাগলো, আহ, কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত। চুপ করো মিথ্যাবাদী, আজ আর পালাতে পারবে না তুমি। আজ সবটা প্রমাণ করে ছাড়বো আমি। নয়নাকে নিয়ে লাশঘরের সামনে গেলাম আমি। দেখতে চাইছিলাম আমার সামনে জীবিত নয়না আর গতকালের দেখা লাশ আদৌ কি এক নাকি সম্পূর্ণ ভিন্ন। দরজাটা খুলে ভেতরে আসতে অবাক হয়ে গেলাম আমি। রুমের ভেতরে ঢুকতেই দেখি নয়নার লাশ পড়ে আছে। নয়নাকে কিছু বলার উদ্দেশ্যে পেছনে তাকাতেই ভয়ে চমকে উঠলাম আমি। পেছনে নয়না নেই। আশপাশটা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না নয়নাকে। একটা মানুষ এত তাড়াতাড়ি উধাও হয়ে যায় কিভাবে? নয়নার লাশটার দিকে তাকিয়ে বুকটা একটা অজানা ভয়ে কেঁপে ওঠে আমার। পাগলের মতো খুঁজতে লাগলাম এদিক ওদিক। একটু আগে যাকে জীবিত দেখেছি, এখন চোখের সামনে তার লাশ দেখছি। ভয় আর আতঙ্কে প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা আমার। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দরজার সাথে একটা জোরে ধাক্কা খেলাম। কপাল কেটে রক্ত বের হচ্ছে আমার। মাটিতে বসে পড়ব, ঠিক তখনই কেউ পেছন থেকে আমায় ধরে ফেলল।
পেছনে তাকিয়ে দেখি স্যার আমার কাঁধে হাত রেখে তোলার চেষ্টা করছেন। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, স্যার আপনি এখানে কি করছো তুমি? কপাল কেটে অনেকটা রক্ত বের হয়েছে। আমার সাথে চলো, তোমার ট্রিটমেন্ট দরকার। স্যারকে আর কিছু না বলে ওনার সাথে চলে গেলাম। এই মুহূর্তে আমার কারো না কারো সাহায্য নিতেই হতো। স্যারকে যা বলার পরে বলা যাবে। সারাটা দিন স্যারের বাড়িতেই ছিলাম। কিছু ক্লাসমেট অবশ্য দেখতে এসেছিল আমায়। তারা প্রশ্ন করাতে গতরাতের পুরো ঘটনাটা চেপে গেছি আমি। কাউকে কিছু বলিনি, আর বলা প্রয়োজনও মনে করিনি। আগে নিজেই রহস্যের সমাধান করি, তারপর যা করার করব। স্যারকে দেখে মনেই হচ্ছিল না লোকটা এত বড় ভয়ঙ্কর হতে পারে। কি আছে তার ভেতর? আমার শরীরের কেটে যাওয়া স্থানগুলো ডেটল দিয়ে মুছে তারপর ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু আমি বারবার অবাক হয়ে যাচ্ছি ওনার কর্মকাণ্ড দেখে। শুধু ভাবছি, একটা ভালো মানুষের, এত ভালো মানুষের আড়ালে এরকম একটা ভয়ঙ্কর রূপ থাকে কি করে? আর একটা গোলক ধাঁধার ভেতর পড়ে গেলাম আমি। এভাবে ভাবতে ভাবতে দিন গড়িয়ে রাত হয়ে আসলো। রাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল আমার। বিছানা থেকে উঠে পড়লাম আমি। বাইরের বারান্দায় আসতে দেখি স্যার পা টিপে টিপে কোথায় যেন যাচ্ছে। খেয়াল করলাম উনি কোয়ার্টার ছেড়ে মেডিকেলের দিকে চলে গেলেন। আমি কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওনাকে অনুসরণ করতে লাগলাম। উনি অনেকটা সামনে চলে গেছেন, আর আমি পেছনে পড়ে আছি। মেডিকেলের ভেতর প্রতিটা রুমে ওনাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। একটু দূরের একটা রুমে চোখ পড়তে আমি যে দৃশ্য দেখলাম তা আমার জীবদ্দশাতে আমি কোনোদিন ভুলতে পারবো না। একটা চেয়ারে নয়নাকে বেঁধে রাখা হয়েছে। ওর মুখটা একটা কালো কাপড় দিয়ে বাঁধা, যাতে কোনো শব্দ করতে না পারে। সাহেব স্যারের হাতে একটা ধারালো ছুরি। ছুরিটা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নয়নার দিকে। নয়না নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে। কি করতে চাইছে স্যার? কি তার মূল উদ্দেশ্য? আর নয়না এবং তার লাশের রহস্যটাই বাকি। সাহেব স্যার যখন নয়নার উপর ছুরিটা চালিয়ে দেবে, ঠিক তখনই আমি পেছন থেকে একটা রড দিয়ে তার মাথায় আঘাত করলাম। একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। অনেকবার ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন। আমি নয়নাকে বন্ধনমুক্ত করলাম। নয়না আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি বলে ওকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সিআইডিকে সংবাদ দেওয়া হলো যথাসময়ে। সিআইডি টিম স্যারকে গ্রেফতার করে নিয়ে গেলেন। পুরো মেডিকেল এই ঘটনায় স্তব্ধ। সবাই শুধু এইটুকুই জানে, সাহেব স্যার মেডিকেলের এক ছাত্রীকে খুন করার চেষ্টা করাতে ওনাকে গ্রেফতার করা হয়েছে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার অগোচরেই রয়ে গেল। ভাবলাম একেবারে থানায় গিয়ে সবটা খুলে বলবো। আজ নয়না ও সাহেব স্যারের জবানবন্দি নেওয়া হচ্ছে। লকারের ভেতরে একটা চেয়ারে সাহেব স্যারকে বসানো হলো। ভেতরে সিআইডি অফিসারের সাথে আমি এবং নয়না বসা। তারপর তারা সব ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 1 মাস আগের ঘটনা। এই শহরেই নয়নার যমজ বোন প্রজ্ঞার সাথে ডক্টর সাইফের বিয়ে হয়। পারিবারিক সম্মতিতেই বিয়ে হয় তাদের। ডক্টর সাইফের একটি ভয়ানক ব্যাধি ছিল, সেটা উনি ছাড়া আর কেউ জানতেন না। ইংরেজিতে একে বলে নেক্রোফিলিয়া। পৃথিবীতে সৃষ্টিকর্তা বিচিত্র ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এর ভেতরে নেক্রোফিলিয়া একটি প্রজাতির অন্তর্ভুক্ত। এই প্রজাতির মানুষ লাশের সাথে দৈহিক সম্পর্ক করে আত্মিক সুখ লাভ করে। জীবিত কারোর সাথে দৈহিক সম্পর্ক করার আগ্রহ থাকে না এদের। প্রজ্ঞার সাথে বিয়ে হবার পর ডাক্তার সাহেব তাকে খুন করে এভাবে তার লাশের সাথে অনবরত দৈহিক সম্পর্ক করতে থাকে। সবাই জানত প্রজ্ঞা মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। অথচ তার আড়ালে চলতে থাকে এই পৈশাচিক কর্মকাণ্ড। সাহেব একটি বিশেষ মেডিসিন দিয়ে প্রজ্ঞার লাশটা কিছুদিন সুরক্ষিত করতে পেরেছিলেন। ঘটনাক্রমে নয়না একই মেডিকেলে অ্যাডমিশন নেয়। ডাক্তার সাহেবের সাথে আমার কথাগুলো শুনে সে পুরো বিষয়টা বুঝতে পারে। তার আর সন্দেহের অবকাশ রইল না যে তার বোনের হাজবেন্ড একজন নেক্রোফিলিয়ার রোগী। লাশ ঘরে গিয়ে নয়না নিজের বোনকে দেখে মর্মাহত হয়। সে তার বোনের খুনিকে হাতে নাতে ধরার জন্য মেডিকেলেই থেকে যায়। সাইফ স্যার নিজে খুব ভালো করে জানতেন যে তিনি একজন নেক্রো, তাই তার কাজকে আরও সহজ করার জন্য আমাকেও তার দলে নিতে চেয়েছেন। একবার ওই লাশের সাথে দৈহিক মিলন হয়ে গেলে ধীরে ধীরে আমাকেও সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত করে ফেলতে তার কোনো প্রবলেমই হতো না। ভাগ্যিস আমি সেদিন প্রজ্ঞা লাশের সাথে দৈহিক মিলন করতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। ডক্টর সাইফ নয়নাকেও খুন করে তার লাশের সাথে দৈহিক সম্পর্ক করতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে আমি সেখানে উপস্থিত হয়ে তার পরিকল্পনা ব্যর্থ করে দেই। আর কিছুদিনের মধ্যেই বোধহয় তার কৃতকর্মের জন্য এক যোগ্য পানিশমেন্ট দেবে আদালত। নয়তো তাকে চিকিৎসা করিয়ে এই ভয়ানক ব্যাধি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। এই ব্যাপারটা সম্পূর্ণ আইনের হাতে। এরপর 3 বছর অতিক্রম হয়ে গেছে। এই মেডিকেলেই ডাক্তার হিসেবে জয়েন করেছি আমি। নয়না আমার স্টুডেন্ট এখন। আমাদের সম্পর্কটা এখন আর ছাত্রী শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ নেই। পারিবারিক সম্মতিতেই বিয়ে করে নিয়েছিলাম ওকে। নয়না এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। আর কিছুদিনের মধ্যেই
আমার সন্তানের জন্ম দিতে চলেছে সে। সাইফ স্যারের সাথে দেখা করতে যায় মাঝে মাঝে। ওনার ট্রিটমেন্ট চলছে এখনও। জানি না আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা উনি। ডাক্তার সাইফ, নয়না এবং আমার জীবনের গল্প এখানেই শেষ। তবে সেদিনের স্যারের পুশ করা ইঞ্জেকশনের এফেক্ট এখনও কাটিয়ে উঠতে পারিনি আমি। মাঝে মাঝে এখনও নিজের মধ্যে সেই অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতিটা হয়। তবে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। জানি না কবে সেই ওষুধের অভিশাপ থেকে মুক্তি পাব। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।